নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আরপিএফ কনস্টেবল এক্সপেক্টেড কাট আপ আফটার নর্মালাইজড কিরকম একটা হতে পারে এবং এর যে ফিজিক্যাল সেটার জন্য কতদিন টাইম পাবে, ইনফ্যাক্ট আরপিএফ কনস্টেবলের যেটা রেজাল্ট সেটা আর কতদিন পর আসতে চলেছে আরআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে, সম্পূর্ণ কিছু ডিসকাসড আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রপারলি অ্যানালাইসিস হবে এই ওরিয়েন্টেড আজকের এই ভিডিওতে, তাই সরাসরি মুভ করছি আজকের ভিডিওর মূল বিষয়ে। আরপিএফ কনস্টেবলের যেটা রেজাল্ট ডেট সেটা তোমাদের ফার্স্টে বলে রাখি যে পেপারে দেখেছিলে 4th মে একটা আরপিএফ কনস্টেবলের রেজাল্ট আসতে চলেছে, কিন্তু 4th মে কোনো রকম ভাবে রেজাল্ট আসবে না। তার কারণ আরআরবি থেকে অফিসিয়ালি ভাবে ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো কিছু পাবলিশ করা হয়নি। বাট হ্যাঁ, মে মাসের মিডিল দিক করে কিন্তু আরপিএফ কনস্টেবলের যেটা রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে। অ্যাপ্রক্স বলতে পারো 13 থেকে 18 তারিখের মধ্যে খুব প্রবল সম্ভাবনা রয়েছে এই আরপিএফ কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হওয়ার। যদি মে মাসের মিডিল দিক করে নাও হয়, অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো এটা যে 25 তারিখ অর্থাৎ একদম এন্ডের আগে করে 25, 26 বা 27 এই টাইম করে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, এটা আশা রাখছি। তবে সব থেকে বেশি চান্সেস রয়েছে মিডিল দিক করে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার। তো প্রত্যেকে রেডি থাকো, ভালোভাবে নিজেদের প্রিপারেশনটা কমপ্লিট করো। বিশেষ করে যারা একটা ঠিকঠাক স্কোর ক্যারি করে দিয়েছো, অবশ্যই কিন্তু এবার কিন্তু যেটা মেন যে জায়গাটা সেটা হচ্ছে ফিজিক্যাল। সো ফিজিক্যাল এখানে সো টাফ। যারা ঠিকঠাক প্রপারলি প্র্যাকটিস করছো তারাই এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে। বিকজ এখানে যেটা রানিং, হাই জাম্প, লং জাম্প, ইটস নট আ জোক। প্রপারলি প্র্যাকটিস চাই তার জন্য, তবে গিয়ে এখানে তুমি একটা কমপ্লিট করতে পারবে এই ফিজিক্যাল গ্রাউন্ডটা। বোঝা গেছে? তো এক্সপেক্টেড কাট আপ আফটার নর্মালাইজড, কিন্তু আজকে তোমাদের আমি একটা নর্মালাইজড কাট আপ বলবো। এবার তোমরা এই নর্মালাইজড কাট আপটা কিভাবে চেক করবে যে তোমার নর্মালাইজড কত নাম্বার আসতে পারে বা নর্মালাইজেশনে তুমি কত বেশি অতিরিক্ত পাচ্ছ আরআরবি থেকে, সবকিছু ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হবে আজকের এই ভিডিওটা থেকে। তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো, তোমাদের যেটা কাট আপ আসবে আফটার নর্মালাইজড কিরকম একটা থাকতে পারে, অ্যাপ্রক্স সেটা বলতে পারো 83 থেকে 87 এই রেঞ্জের মধ্যে থাকবে যারা ইউআর প্রার্থী রয়েছে। এটা আফটার নর্মালাইজড, বারবার বলছি, নট র স্কোর, রাইট? 83 থেকে 87 এটা হচ্ছে জেনারেল প্রার্থী স্কোর আফটার নর্মালাইজড, এরকমই একটা থাকবে রেলওয়ে আরপিএফ কনস্টেবলে, রাইট? যারা ওবিসি প্রার্থী রয়েছে, ইয়েস ওবিসি, দেখো ওবিসি এখন একটা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে এখানে নাম্বারে খুব বেশি ডিফারেন্স থাকে না। বাট এখানে শুধু একটাই যা ছাড়, সেটা হচ্ছে 3 বছরের একটা বয়সে ছাড় দেওয়া হয়। কিন্তু নাম্বার দিক থেকে যদি বলো যে খুব বেশি ডিফারেন্স, এমনটা কিন্তু না জেনারেলের সঙ্গে। অনেক সময় দেখা যায় যে ওবিসি নাম্বার জেনারেল থেকে বেশিও চলে যাচ্ছে, আর যদি কমও যায় সেটা যে খুব বেশি ডিফারেন্স পাবে এমন না, হয়তো 1 থেকে 1.5 নাম্বার বা 2 নাম্বারের মতন একটা গ্যাপ তুমি পাবে। তার জন্য ওবিসির যেটা একটা নর্মালাইজড হয়ে যে স্কোরটা আসতে পারে সেটা অ্যাপ্রক্স তুমি ধরে নাও 82 থেকে 85 এর মধ্যে, এরকম একটা রেঞ্জে থাকবে ওবিসি প্রার্থীদের যেটা কাট আপটা। যারা ইডব্লিউএস প্রার্থী রয়েছে, ইডব্লিউএস প্রার্থী যারা রয়েছে প্রার্থী থাকবে তাদেরও অ্যাপ্রক্স 82 থেকে 85, অর্থাৎ ওবিসি আর ইডব্লিউএস এর মধ্যে খুব বেশি যে ডিফারেন্স থাকবে এমনটা না। বুঝতে পারলে? যারা এসসি প্রার্থী রয়েছে, এসসি প্রার্থী মেল কিরকম কাট অফ থাকতে পারে আফটার নর্মালাইজ, 79 থেকে 82 এই রেঞ্জের মধ্যে এসসি ক্যাটাগরির একটা কাট অফ থাকবে, এটা আরআরবি অফিসিয়ালি ওয়েবসাইটে আশা রাখছি। 79 থেকে 82 যারা এসটি প্রার্থী থাকবে, এসটিদের মিনিমাম 75 থেকে 78 এরকম একটা রেঞ্জে কাট অফ থাকবে এসটি ক্যাটাগরি, রাইট? 77 থেকে 82, 77 থেকে 82 এরকম একটা রেঞ্জে যারা ইউআর ফিমেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু একটা কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আফটার নর্মালাইজ। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটের যেটা কাট অফ আসবে সেটা অ্যাপ্রক্স 76 থেকে 81 এরকম একটা রেঞ্জে কাট অফ কিন্তু থাকবে ওবিসি প্রার্থী। ইডব্লিউএস যারা রয়েছে, ইডব্লিউএস এর অ্যাপ্রক্স তুমি ধরে রাখতে পারো যেটাই 76 থেকে 81 এই রেঞ্জের মধ্যেই থাকবে। আমি ওবিসি আর ইডব্লিউএস কে কোনো চেঞ্জ করছি না, কারণ এরকম একটা রেঞ্জে থাকবে, এখান থেকে হয়তো পয়েন্ট বা 1 নাম্বারের মতন একটা ডিফারেন্স দেখতে পাবে। যারা এসসি প্রার্থী রয়েছে, এসসি প্রার্থীর যেটা কাট অফ যাবে আফটার নর্মালাইজ সেটা 70 থেকে 76 এর মধ্যে থাকবে। 70 থেকে 76 এর মধ্যে একটা এরকম কাট অফ থাকবে যারা এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছে।
আর যারা এসটি 68 থেকে 73 এরকম একটা রেঞ্জে কাট আপ থাকবে যারা এসটি ক্যাটাগরি রয়েছে। এবার এই জায়গাটা একটা বুঝতে হবে, রেলওয়ে থেকে যেটা আরপিএফ এর রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে এটা অনেকটাই কম, তো এটা বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। প্রায় ধরে নাও সেটা 8,000 থেকে 9,000 কাছে রিক্রুটমেন্টে যেত, কিন্তু এই ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট আর বাড়বে না। যদি বলো কেন, তার কারণ হচ্ছে এসএসসির মতন ক্যালেন্ডার পাবলিশ করেছে, যেখানে সেম এএলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আরপিএফ, এসআই কনস্টেবল, তাছাড়া গ্রুপ ডি, এইভাবে সিকোয়েন্সটা সেম ফলো হবে। অর্থাৎ প্রত্যেক বছর রেলের এক্সাম হবে। এবার এখানে এজের একটা ব্যাপার রয়েছে, তো দেখা যাক রেলওয়ে থেকে হয়তো এইবার যে এক্সামগুলো আবার হবে নতুন করে, সেগুলোতে হয়তো এজ রিল্যাক্সেশন থাকতে পারে, কারণ দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর আরআরবি এক্সামগুলো আবার কিন্তু হচ্ছে, তাই তো। তো ডিউ টু দ্য কজ অফ কোভিড-19 2 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, বাট সেটা একবারে দেওয়া হয়েছিল, যেটা এখন হচ্ছে। বাট নেক্সট যে নিউ রিক্রুটমেন্ট গুলো আসছে রেলওয়ে থেকে, সেখানে কিন্তু এটা কিন্তু আর দেওয়া হচ্ছে না। তাহলে যারা এখন এক্সাম দিচ্ছে তারা তো আবার একটা চান্স পাচ্ছে পরে, কিন্তু যাদের এজ পেরিয়ে যাচ্ছে তারা কি করবে? তাই আশা করছি যে 2 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। আর ভ্যাকেন্সি বাড়ার একটা চান্স রয়েছে, বাট এখনো পর্যন্ত সেটা পুরো কনফার্মেশন না। বলতে পারো সম্ভাবনা রয়েছে 2 থেকে 2,500 রিক্রুটমেন্ট বেড়ে যাওয়ার। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা নাকি নিউ রিক্রুটমেন্টে আসতে চলেছে 2 থেকে 2,500 অ্যাপ্রক্স এসআই অ্যান্ড কনস্টেবল না, অনলি কনস্টেবল 2,500 রিক্রুটমেন্ট, যেটা কিন্তু নিউ রিক্রুটমেন্ট ফ্রেশ ভাবে আসছে। বোঝা গেছে? তাহলে একটা অ্যানালাইসিস করে তোমাদের কাছে ভিডিওটা প্রোভাইড করি, কেন জানো? কারণ একটা কাট আপ ভিডিও একটা স্টুডেন্টের মধ্যে অনেক মোটিভেট আনতে পারে। আজকে যে ধরো রান দিচ্ছে না, সে কিন্তু রান দিতে যাবে, কিন্তু যে রান দিচ্ছে সে আবার রান দেওয়া বন্ধ করতে পারে। সো এই সমস্ত ভিডিওগুলো অনেক প্রপার অ্যানালাইসিস করে তোমাদের কাছে শেয়ার করি। তো আশা রাখছি তোমাদের কাছে এইরকমই একটা কাট আপ খুব শীঘ্রই আসতে চলেছে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমার স্কোর যদি এর মধ্যে আসছে, তাহলে তোমাকে তো প্রিপারেশন খুব জোরদার করতে হবে। এবার একটা কথা বলে রাখি, এই যে প্রত্যেকটা স্কোর দেখছো না, প্রত্যেকটা স্কোর যেটা স্টার্টিং আছে, এই যে স্টার্টিংটা, আমি ইন্ডেক্সটা যাচ্ছি না, যেটা স্টার্টিং আছে দেখে নাও, এগুলো একটু ভালো করে দেখো। যেটা স্টার্টিং, যাদের ফিমেল, এটা যেমন 77, এটা 76, এটাও 76, এটা 70, এটা 68, এই স্টার্টিং গুলোর থেকে তুমি -3 থেকে 2 করতে পারো। কত বললাম? স্টার্টিং গুলোর থেকে -3 অর -2। যারা ফিমেল তারাও -3 অর -2। অর্থাৎ এই যে নাম্বারটা, এটা যদি 3 নাম্বার এখানে কমে যায়, তাহলে এটাও 3 নাম্বার কমতে পারে। এটা যদি 2 নাম্বার কমে, তখন এটাও 2 নাম্বার কমতে পারে। এইরকম একটা রেঞ্জে থাকবে, বুঝতে পারলে? আমি যে গ্যাপটা নিয়েছি দেখবে এর মধ্যেই থাকবে। বা যেটা স্টার্টিং এর থেকে 3-2 যদি কমিয়ে দাও, এইরকম রেঞ্জে যাদেরও আসছে আফটার নর্মালাইজ, এটাও কিন্তু তোমাদের জন্য একদম প্রপারলি সেফ জোন। বোঝা গেছে? এবার তুমি চেক করবে কি করে যে তোমার স্কোরটা কত আসছে আফটার নর্মালাইজ? কারণ তুমি নিজে বলছো যে তোমার কোশ্চেন খুব হার্ড ছিল, এমনটা তো না। রেলওয়ে থেকে ঠিক করে দেবে তোমার শিফটটা ইজি ছিল, হার্ড ছিল নাকি মডারেট ছিল। আমি অনেকজনকে দেখলাম যাদের র স্কোরটা যখন চেক করছে, আনসার কি যেখান থেকে পাবলিশ হয়েছে সেখান থেকে সে যখন নর্মালাইজ স্কোরটা চেক করতে যাচ্ছে, র্যাঙ্ক চেক করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার স্কোর মাত্র 2 থেকে 2.5 নাম্বার মানে ইনক্রিজ হয়ে যাচ্ছে নর্মালাইজড হয়ে। যদি সে ধরো পেয়েছে 64, তার নাম্বারটা দেখাচ্ছে অ্যাপ্রক্স 66-র কাছে। একজন স্টুডেন্ট ছিল যার দেখলাম প্রায় 70-এর কাছে স্কোর ছিল, 69 পয়েন্ট সামথিং, তার স্কোরটা এলো 73-র কাছে, অর্থাৎ মাত্র 4 নাম্বারের মতো নর্মালাইজ পাচ্ছে। এবার এটা কেন হচ্ছে? অনেক স্টুডেন্টেরই দেখছি যারা 70-72 পেয়েছে, কিন্তু তাদের স্কোরটা চলে যাচ্ছে 80-র কাছে। এটাই তো রেলওয়ে এক্সামের মেন, যেটা নর্মালাইজ। এখানে শিফট যেগুলো হয়েছে টোটাল 36টা, যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছো তারা তো এখানেই এবার মৌকা পাবে, যারা মডারেট শিফটে এক্সাম দিয়েছো তারাও মৌকা পাবে, আর যারা ইজিতে দিয়েছো তারাও মৌকা পাবে। তো এখানে প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি রয়েছে, বুঝতে পারলে? সো প্রত্যেকের ফিজিক্যাল প্রিপারেশন করাটা খুব জরুরি, কারণ এখানে মাঠ যে কোয়ালিফাই করে দেবে, মাঠে যে একবার ফিট হয়ে যাবে, তার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আরপিএফ এর সিলেকশন নিয়ে নেওয়ার। বুঝতে পারলে? কেন জানো? কারণ এখানে যে সেকেন্ড লিস্টটা দেবে, সে ততজনকেই ডাকা হবে যেটা ডিউ থাকবে তার 10 গুণ। বুঝতে পারলে? ধরো এখান থেকে যারা মাঠ কোয়ালিফাই করে দিল, যেটা রিক্রুটমেন্ট বাকি থাকবে তার 10 গুণ স্টুডেন্টকে ডাকা হবে। এবার সেই রেঞ্জের মধ্যে যারা থাকবে তাদেরকে ডাকা হবে, কারণ প্রথমটা তো হাই কাট অফ যাবে, ওদের সিকোয়েন্সে যেরকম রেঞ্জে আসবে তাদেরকে তো ডাকতেই হবে। এবার যারা কোয়ালিফাই করে যাবে, যেটা ডিউ থাকবে রিক্রুটমেন্টের থেকে, তার 10 গুণ আবার ডাকা হবে। সেম মেল ফিমেলের ক্ষেত্রে এটাই হবে। দেখা গেল সেখানেও হলো না, তখন থার্ড লিস্টও আসতে পারে। তো এত দূর এখন যাচ্ছি না,
এখন যেটা রিসেন্ট রেজাল্টটা দিতে পারে তার উপর একটা তোমাদের প্রপারলি আমি এক্সপেক্টেড কাট আপ দিলাম। প্রথমে বলে রাখি এটা এক্সপেক্টেড। স্টুডেন্টকে একটা কথা বলবো যে রানিংটা পার ডে মিনিমাম তোমার 4 থেকে 5 কিলোমিটার প্র্যাকটিস করতেই হবে। কারণ আরপিএফ কনস্টেবলের রানটা তুমি যদি লং প্র্যাকটিস করো না, সেক্ষেত্রে তুমি যখন শর্ট রানটা দেবে 1600 মিটার, সেটা তুমি টাইমে আনতে পারবে। ফার্স্টে যে টাইম দেখতে চাও না, যারা প্রপার প্র্যাকটিস করছে তারা টাইমটা এনে দিতে পারবে। কিন্তু যারা এই শুরু করেছো তাদেরকে এখন কি করতে হবে, প্রপারলি ভাবে তোমাকে এখন লং রানটা প্র্যাকটিস করতে হবে। এবার লং রানটা প্র্যাকটিস করে তোমাকে এখন দম আনতে হবে, প্রচুর দম আনতে হবে। দেখবে তো হাঁপিয়ে যাবে, এটাই তো তোমাকে ইমপ্রুভ করতে হবে। অটোমেটিক্যালি তুমি দেখবে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা ক্যারি করতে পারছো খুব ইজি। তার জন্য তোমাকে প্রপার ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তোমাকে একটা প্রপার কিন্তু এই টাইমটা মানে খুব ভালোভাবে ডিসিপ্লিনে থাকতে হবে, বুঝতে পারলে? কারণ এর মাঠটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমি যদি বলি যে আরপিএফ কনস্টেবলের মাঠ কিন্তু টপ 1। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। মেল অ্যান্ড ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেটকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর যাদের স্কোর যাদের স্কোর এর থেকে হয়তো কমে রয়েছে, এর থেকেও কমে রয়েছে, হয়তো 4-5 নাম্বার গ্যাপ রয়েছে, নিচে রয়েছে স্কোরটা, তাদেরকেও কিন্তু মাঠ যেতে হবে। কেন জানো? কারণ সেকেন্ড লিস্ট তো আগস্ট মাসে আসবে, তো হাতে টাইম পাবে, বেশি পাবে না। তো তুমি যদি ভাবো যে আগে দেখি আমার নামটা এলো কিনা, তখন তুমি কি করবে? তোমার প্র্যাকটিস তো রাখতে হবে। তোমার নাম চলে এলে তো তোমাকে ফিজিক্যাল কোয়ালিফাই করতে হবে, তাই তো? তাই তোমার প্র্যাকটিস তোমাকে রাখতেই হবে। যাদের সেকেন্ড লিস্টে কাট অফ আসবে সেটা ধরে রাখো আগস্ট মাস করে আসবে, কনফার্ম আসবেই। কারণ একটা ম্যাথ ক্যালকুলেশন করে যেটা দেখেছি তাতে করে আসতে হবেই, মিলিনিও যেটা আগস্ট মাসে। তো প্রত্যেকের প্র্যাকটিস করা উচিত। যাদের এর থেকে 5 নাম্বার 4 নাম্বার নিচে রয়েছে অবশ্যই প্র্যাকটিস করো। এবার একটা কথা বলি, যদি তোমার র স্কোর 73 বা 74 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্র্যাকটিস করো। কেন জানো? কারণ 73-74 নাম্বারটা 80 ক্রস করে দেবে নর্মালাইজেশনে। যদি তোমার নাম্বার 75-76 রয়েছে, তোমার নাম্বার 83-84-85 পর্যন্ত পৌঁছাতে পারে। আবার অনেকের নাম্বার যারা 78-80 কাছে রয়েছে তারা হয়তো 81-82-83-83 মধ্যে থাকতে পারে। টোটালটা ডিপেন্ড করছে নর্মালাইজেশনের উপর, তোমার শিফট কোথায় গিয়েছে, কি সেকশনে রয়েছে, হার্ড, ইজি না মডারেট। বোঝাতে পারলাম? অল ইন্ডিয়ার যেটা এসএসসি র্যাঙ্কার চেকার, সেখানে অবশ্যই নিজেদের যে নাম্বারটা র স্কোরটা সেটা দিয়ে তুমি ওখান থেকে প্রপারলি একটা দেখবে যে তোমাকে নর্মালাইজ স্কোর হয়ে তোমার কত আসছে সেটা তুমি ওখানে দেখতে পাবে। তো এটাই ছিল আজকে তোমাদের কাছে ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক করে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাও। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও। ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। প্রত্যেকে ভালো থেকো, আর মন দিয়ে গ্রাউন্ডটাও প্র্যাকটিস করো আর পড়াশোনাটাও করো। টাটা।